बाहों पे राहों को बाहों पे राहों पे बाहों पे राहों को राहों पे मेरी सपना हुआ तेरा ओ माही माही रे ओ माही 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 लो मैं कयामत तक हुआ तेरा। আমি জিয়ন জাংকুক, একজন সুনামধন্য বিজনেসম্যান। আমি সিওলে জন্মেছি এবং সেখানে পড়াশোনা করে ড্যাডের বিজনেসে হাল ধরেছি। আমি সিওলে থেকেই ড্যাডের বিজনেসটা পরিচালনা করি, কিন্তু আমি নিজেই আমার মায়ের টানে বুসানে চলে আসি এবং সেখানে এসে শুনি আমার মম ড্যাড আমার বিয়ে ঠিক করেছে, তাও আবার মায়ের বান্ধবী ইয়ঞ্জন আন্টির মেয়ে তের সাথে। তেকে আমি কোনোদিনও দেখিনি বললে ভুল হবে, দেখেছি, তবে তে তখন অনেক ছোট। তখন থেকে আমি কোলে নিয়েছিলাম প্রথমবার। তের বয়স তখন 2 দিন। এখন জানি না তেকে কেমন দেখতে হয়েছে, অবশ্যই ইয়ঞ্জন আন্টির মতোই দেখতে সুন্দর হয়েছে হয়তো, কারণ ইয়ঞ্জন আন্টিকে দেখতে অনেক সুন্দর, তাই আমি বিশ্বাস করি তেকেও হয়তো অনেক দেখতে সুন্দর হয়েছে। মার কাছে শুনেছি ইয়ঞ্জন আন্টির 2 ছেলের পর তে হয়েছে। মা এটাও বলেছে ইয়ঞ্জন আন্টি আর সোপিন আঙ্কেলের খুব আদরে মেয়ে হচ্ছে তে। তারা নাকি মেয়ে বলতেই অজ্ঞান। তেকে নাকি একা ফেলে তারা কোথাও যায় না, 1 সেকেন্ডের জন্য মেয়েকে তারা চোখে হারা করে না। তের খাওয়া দাওয়া থেকে শুরু করে চুল বাঁধা পর্যন্ত সবকিছু ইয়ঞ্জন আন্টি নিজের হাতে করে। আর সুগা হিউং তার একমাত্র আদরে বোনকে স্কুলে দিয়ে আসা থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত সব কাজই করে। ও জিহব হিউং দায়গুতে থেকে সোবিন আঙ্কেলের বিজনেসটা হ্যান্ডেল করে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে আমার গার্লফ্রেন্ড আয়ুর গলা পাওয়া যায়। তখন ও আমাকে বলে, জাংকুক, তুমি নাকি নিজের ইচ্ছা তোমার মায়ের বান্ধবীর মেয়েকে বিয়ে করতে চলেছো? হ্যাঁ, করছি, আর এর জন্য আমাকে কেউ জোর করেনি। আমি নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছি আয়ু। হ্যাঁ জানি, কিন্তু জাংকুক, তাহলে তো আয়ু তোমার এটাও জানা উচিত আমার মম ড্যাড আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে, আর আমি তাদের জন্য এই সামান্য ইচ্ছাটা পূরণ করতে পারবো না। হ্যাঁ পারবে বেবি, তবে তুমি আমাকে প্রমিস করো তুমি তোমার ওয়াইফের সাথে কোনোভাবে ফিজিক্যাল রিলেশনে জড়াবে না। আয়ু, যেখানে আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইনি, আর সেখানে আমার বউয়ের কাছে এটা তুমি ভাবলে কি করে? আই এম সরি বেবি। ওকে বাই, আমি কল কাট করছি, নয়তো মম তোমার সাথে কথা বলতে দেখলে আমাকে বকা দিবে। এই বলে আমি কলটা কাট করে দিই। আমার বাড়িতে সবাই জানে যে আমি আয়ুকে ভালোবাসি, কিন্তু আয়ুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ হওয়ার কারণে মম ড্যাড আমাদের বিয়েতে রাজি হয়নি। তে আর আমার বিয়ে খুব ধুমধাম করেই হয়ে যায়। নিজের বেডরুমে যেতেই মেজাজটা বিগড়ে যায়, কারণ আমার বেডরুমে আমার বেডে ভালোবাসার মানুষটার জায়গায় আছে অন্য কেউ। তাই আমি রাগের মাথায় তের কাছে গিয়ে বলি, শোনোতে, অলওয়েজ না নিজের লিমিটের মধ্যে থাকবে, আর আমার কাছে একদম আসার চেষ্টা করবে না, আর মনের ভুলেও নিজের অধিকার আমার কাছে ফলাতে আসবে না। গট ইট? তখন তে বেডের উপর থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলে, দেখো না জাংকুক ওপ্পা, তুমি আমার ওপ্পা হও, কিন্তু সবাই কেমন পচা, ওপ্পার সাথে তার বোনের বিয়ে দিয়ে দিয়েছে, এগুলো কি ঠিক বলো? তের কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে যায়, তবুও নিজেকে সামলে নিয়ে তেকে বোঝাতে লাগি, তে, আমার আর তোমার বিয়েটা নর্মাল, কারণ তুমি আমার মায়ের বন্ধুর মেয়ে, সো ইটস নর্মাল, বুঝতে পেরেছো? তুমি না একটা মিথ্যুক, সবার মতো মিথ্যা কথা বলছো। এবার আর নিজেকে সামলাতে পারলাম না পেরে হেসেই ফেলি, আর তে আমাকে ধাক্কা মেরে বেডে ফেলে ওয়াশরুমে চলে যায়। আশ্চর্য, আমাকে বললেই পারতো যে ও ওয়াশরুমে যাবে, এবার ধাক্কা মেরে ফেলে দেওয়ার মানে কি? এসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে তাকাই এবং দেখি তে ভিজে চুলে পা টিপে টিপে আমার কাছে এগিয়ে আসছে। ওপ্পা, আমার চুলটা মুছিয়ে দেবে প্লিজ, আমি না একা চুল মুছতে পারি না। এত বড় মেয়ে হয়েছো, তাও নিজের চুল মুছতে পারো না তে? তখন তে আমাকে জড়িয়ে ধরে কান্না করে, ওপ্পা আমাকে বকছো কেন, আমি তো ছোট মানুষ, মাত্র 15 বছর বয়স আমার। তেকে এমন ভাবে দেখতে অনেক কিউট লাগছে, নিজের অজান্তে আমার ঠোঁটের কোণে হাসি চলে আসে। কি হলো ওপ্পা, তুমি হাসছো কেন? আমার চুল কি তুমি মুছিয়ে দেবে না? আমি কি তোমার চুল মুছিয়ে দেওয়ার জন্য সিওল থেকে পিএইচডি কমপ্লিট করে এসেছি তে? বললেই তো হয়। ওপ্পা, তুমি আমার চুল মুছতে পারবে না। আচ্ছা, তুমি যদি আমার চুল মুছে দিতে না, তাহলে আমি তোমাকে একটা মিষ্টি দিতাম। কি মিষ্টি দিতে? এমনি এমনি দেবো নাকি? আচ্ছা,
আমি তোমার চুল মুছে দিচ্ছি, তারপরে কিন্তু আমার মিষ্টি চাই, কেমন? আচ্ছা আপ্পা, ঠিক আছে। দেন আমি তের হাত থেকে টাওয়েল নিয়ে তের কোমর পর্যন্ত থাকা চুলগুলো ভালো করে মুছিয়ে দিই, আর সাথে সাথে তে আমাকে জড়িয়ে ধরে আমার 2 গালে কিস করে। তে আমার গালে কতগুলো কিস করলো, এত কিস আমাকে কোনোদিনও কেউ দিইনি। ইভেন আমার ফার্স্ট কিস আমাকে আমার সদ্য বিবাহিত বউই করেছে। কি হলো আপ্পা, কি ভাবছো? কিছু না তে। তোমার কি এইগুলোতে হয়নি, আরো লাগবে? কি হাম? না মানে তখনই তে আবারও আমার গালে কিস করে। এবার হয়েছে আপ্পা? জানো আপ্পা, তুমি না অনেক ভালো। তুমিও অনেক ভালো মেতে। আচ্ছা আপ্পা, আমি আসছি, কেমন? আরে তুমি কোথায় যাচ্ছ তে? বই খাতা নিয়ে এসেছি, স্টাডি করতে যাব আপ্পা। তের কথা শুনে অবাক হয়ে যায়। ফার্স্ট নাইটে হাজবেন্ডকে ছেড়ে ও নাকি এখন স্টাডি করবে। অবশ্য এতে কোনো দোষ নেই, তে তো এখন অনেক ছোট, আর ওর তো এখন পড়াশোনা করারই কথা। আচ্ছা আমি এগুলো কি ভাবছি? আমি তো আয়ুকে প্রমিস করেছি যে তের সাথে আমি কখনো ফিজিক্যালি যাব না। তাছাড়াও তে তো অবুঝ, এসব কিছুই বোঝে না। হঠাৎ করে খেয়াল করে দেখি তেকে অনেক সুন্দর দেখতে এবং তের চেহারা আশ্চর্য একটা মাধুর্য আছে। তখন খেয়াল করে দেখলাম আমার বাচ্চা বউটা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। তাই আমি ওকে কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে, আর তে আমার দিকে পিটপিট করে তাকিয়ে বলে, ওপ্পা আমার না হাম না দিলে ঘুম আসে না। আচ্ছা তে, তাহলে তুমি বলো তোমার কোথায় হাম দিতে হবে? গালে দাও। দেন আমি তের গালে কিস দিয়ে ভরিয়ে দিই। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি আমার বাচ্চা বউটা ঘুমিয়ে গেছে, আর তেকে ঘুমন্ত অবস্থায় পুরো বাচ্চাদের মতো লাগছে। হঠাৎ কিছুক্ষণ পর আমার বাচ্চা বউটা আমার গায়ের উপরে পা তুলে দেয়। আশ্চর্য, ওর কি আমাকে কোলবালিশ মনে হয়? তখন এতে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর আমিও তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি তে এখন আমার বুকে মুখ গুজে ঘুমাচ্ছে, একদম বাচ্চাদের মতো। তাই আমি তেকে না ডেকে চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি তে এখনো ঘুমাচ্ছে। তাই আমি ওকে ঘুম থেকে জাগিয়ে তুলতে আস্তে আস্তে ডাকতে শুরু করি, কিন্তু এ কি, ম্যাডামের তো কোনো হেলদোলি নেই। তাই আমি মনে ভুলে তের গালে কিস করে দিই, আর অমনি তের চোখ ডলতে ডলতে উঠে পড়ে। আর তখনই আমি তের দিকে প্রেমিক পুরুষ ন্যায় চেয়ে থাকি। কি হলো বা এইভাবে কি দেখছো? কিছু না, তোমার ঘুমাতে কোনো প্রবলেম হয়নি তো তে? না ওপ্পা, আচ্ছা আমি আসছি। আরে আবার কোথায় যাচ্ছ তে? ওপ্পা ফ্রেশ হয়ে আসি। ওকে যাও। তারপর তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে আসে। আমি বেডের উপরে শুয়েছিলাম, তখন হঠাৎ করে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তখন পিছনে ফিরে তাকিয়ে দেখি তে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি তের দিকে ফিরে জিজ্ঞেস করি, তে তোমার কি সামান্য লজ্জা করে না? না, কেন করবে ওপ্পা? মামনি তো বলেছে হাজবেন্ডের কাছে লজ্জা পেতে নেই। আমার কোনো সমস্যা হলে তোমাকেই বলতে বলেছে। তুমি নাকি আমার হাজবেন্ড হও। হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড। তোমার কি এতে কোনো সন্দেহ আছে তে? না ওপ্পা। তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে আয়ুর কান্নার আওয়াজটা শুনতে পাই। কি হলো আয়ু, তুমি কাঁদছো কেন? সত্যি করে বলো তো চাঙ্কু, তুমি কি তোমার ওয়াইফকে টাচ করেছো, ওর ক্লোজ হয়েছো, ওর সাথে ফিজিক্যালি কিছু করেছো? না, করিনি টাচ, করিনি, কারণ আমি তোমাকে প্রমিস করেছি আয়ু। আর তুমি এমন কেন আয়ু? আমার উপরে কি একটু ট্রাস্ট করো না তুমি? কথায় কথায় সন্দেহ করো। দেখো আয়ু, এভাবে চলতে থাকলে রিলেশনে টিকে রাখা আমার পক্ষে অসম্ভব। আর আমার মেজাজটা তুমি পুরো বিগড়ে দিয়েছো। এমন 14 বার কেন কল করে ডিস্টার্ব করো আমাকে? তো তুমি এইভাবে কথা বলছো কেন চাঙ্কু? তাহলে আমি কিভাবে কথা বলবো আয়ু, তুমিই বলে দাও। না মানে চাঙ্কু, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? নো, ইম্পসিবল, নো চান্স, কারণ আমার শরীর ভালো নেই। দেন আমি এই বলে আয়ুর কলটা কাট করে ফোনটা অফ করে দিই। কি হলো ওপ্পা, তুমি রেগে গেছো কেন? কিছু না, ভাগ্যিস আয়ুকে কাল রাতের কথা আর সকালের কথা বলিনি, হয়তো আজকে হার্ট অ্যাটাক করে মারা যেত। যদি শুনতো আমি তেকে কিস করেছি, তাহলে জায়গায় পটল তুলতো। কিন্তু আমি আয়ুকে মিথ্যে কথা বললাম কেন যে আমার শরীর খারাপ? আমি তো আয়ুকে কোনোদিনও মিথ্যে কথা বলিনি। এইসব ভাবতে ভাবতে আয়নার দিকে তাকিয়ে দেখি যে আয়নার সামনে বসে ওর ভিজে চুলগুলো নিয়ে টানাটানি করছে, কিন্তু কিছু করতে পারছে না। তাই আমি উঠে ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে প্লাকে সুইচ অন করে তার চুলগুলো শুকিয়ে দিতে চাই, কিন্তু হঠাৎ করে আমার হাতে হেয়ার ড্রায়ার দেখে সে কেঁদে ফেলে। কি
হলো তে? তুমি কাঁদছো কেন? এটা পচা, আমার এত চুল সব নষ্ট করে দিবে। কেন করবে তে? কি হয়েছে? ছোটবেলায় আমার সব চুল এটার মধ্যে ঢুকে নষ্ট হয়ে গেছিল, তারপর আমার সব চুল কেটে ফেলতে হয়েছিল। আমি আছি তো তে, কিছু হবে না। সত্যি? বাট তুমি এখন কেঁদো না প্লিজ। কিন্তু তে তো তোমার নামই নিচ্ছে না। ও যদি এভাবে কাঁদতে থাকে তাহলে আমি প্রবলেমে পড়ে যাব। সবাই তো ভাববে আমি কাল ফার্স্ট নাইটে ওর সঙ্গে পাগলের মতো কিছু করেছি। এবার আমি কি করব? আর তখনই আমার মম আমার বেডরুমের দরজার সামনে ডাকতে শুরু করে। তে তাড়াতাড়ি করে দরজাটা খুলে মমকে জড়িয়ে ধরে ভ্যাবাক করে কান্নাকাটি তুলে দেয়। কি হলো তেমা, তুমি কাঁদছো কেন? মামনি তোমার ছেলে না খুবই খারাপ, খুবই পচা, ওর সঙ্গে তুমি কেন আমার বিয়ে দিয়েছো? হায় রে, এতে কি বলছে? আমাকে না জেনে সবাই এবার কি ভাববে? তখন মম ড্যাডের দিকে তাকিয়ে দেখি তারা আমাকে দেখে মৃদু হাসছে। কি যে অবস্থা! এ তো চুরি না করে চোর হয়ে গেলাম। ধুর, ভাল লাগে না। এর থেকে না হয় চুরিটা করে চোর হলে বেশি ভালো হতো। তখন ড্যাড বলে, কি ভাবছো জাঙ্কু? কিছু না ড্যাড, তোমার বৌমা কোথায় গেল? তোমার মম ওকে নিয়ে গেছে। ও আচ্ছা। একটা কথা বলছি জাঙ্কু, ড্যাড বলো। তুই এখনো বাচ্চা তো জাঙ্কু, এত প্রেশার দিও না। জানি যে নতুন নতুন বিয়ের পর এমন একটু হয়, তবুও বলছি যেন কথাটা মনে থাকে। আচ্ছা ড্যাড, মনে থাকবে। আজব তো, আমি তো কিছুই করলাম না আর সবাই আমাকে জ্ঞান দিতে উঠে পড়ে লেগেছে। দেন আমি ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি মম থেকে খাইয়ে দিচ্ছে আর তেও বাচ্চাদের মতো একটু একটু করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ড্যাড আমাকে জানায় আমাকে বিজনেসের কিছু অফিসিয়াল কাজের জন্য ইউকে যেতে হবে। তখন আমিও মুখ ফসকে বলে ফেলি, তোমার বৌমাকেও কি নিয়ে যেতে হবে? তখন মম আমাকে হেসে বলে, তোমার আমার মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই বাবা, ওকে তুমি আমার কাছে রেখে দাও। একদিনে তুমি যে ওর অবস্থা খারাপ করে দিয়েছো, না জানি ওকে ওখানে নিয়ে গেলে কি কি করবে। কাজে আমার মেয়ে আমার কাছেই থাক। মমের কথা শুনে সবাই হেসে দেয় আর আমার মেজাজটা বিগড়ে যায়। তবুও খাওয়া শেষ করে ব্যাগ প্যাক করতে রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখি কে নিজের হাতে আমার ব্যাগটা প্যাক করে দিচ্ছে। কিছুক্ষণ পর ওর ব্যাগ প্যাকিং শেষ হলে খেয়াল করে দেখি কে আমার শর্ট প্যান্টগুলো বাদ দিয়ে সবকিছুই প্যাক করে দিয়েছে। তাই আমি ওর কাছে গিয়ে বলি, তে আমার শর্টসগুলো ব্যাগে ঢুকিয়ে দাও। না, আমার লজ্জা করে। কেন? ওইগুলো খুব পচা। কেন? ওরা আবার কি করেছে? ওরা টিভিতে অ্যাড করে, আমি দেখেছি। একটা লোক নাঙ্গপাঙ্গু হয়ে ওই ছোট ছোট প্যান্টগুলো পরে বডি মাসল দেখায় অ্যাডে। কি লজ্জা, কি লজ্জা! ছি ছি, আমি পারবো না। তে এই কথা শুনে আমি হেসে ফেলি। শুধু এইগুলো অ্যাডে দেখেছো তে? আরো তো অনেক কিছু দেখা অ্যাডে, সেগুলো দেখুনি? তখন খেয়াল করে দেখি কে লজ্জায় লাল হয়ে গেছে, খুব লজ্জা পাচ্ছে মনে হয়। আসলে ওপ্পা ছেলেদেরকে না খালি গায়ে দেখতে না কেমন জানি লাগে, তাই। ও এই কথা, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে মজা। ওকে মজা দেখাতে গিয়ে তের সামনে আমি আমার টি শার্টটা খুলে ফেলি আর তে আর লজ্জা পেয়ে যায়। দেন আমি তেকে আরো ভয় দেখাতে একটা একটা করে ওর ক্লোজ হতে থাকি আর তেও ভয় পেয়ে একটু একটু করে পেছাতে থাকে। এইভাবে এগাতে এগাতে পিছাতে পিছাতে আমরা কাবার্ডের সামনে ধাক্কা খাই। আর তখনই আমি কাবার্ড থেকে আমার টি শার্টটা বের করে ওকে দেখিয়ে বলি, আরে তে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো জাস্ট কাবার্ড থেকে আমার টি শার্টটা আর কোটটা নিতে এসেছি। ও আচ্ছা। তখন তে আমার বুকে হাত রেখে বলে, ও পা তুমি না অনেক ফর্সা, একদম আমার সুগপ্পা আর চেহগপ্পার মতো। তাই? কেন জানি না ও আমার কাছে আসাটা মোটেও বিরক্ত লাগছে না, আরো আমার ভালো লাগছে। আর ওকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। তে তো বাচ্চা, একা একা থাকতে পারবে তো। কি হলো ওপ্পা, কি ভাবছো? রেডি হবা না? হ্যাঁ হচ্ছি তে। দেন আমি রেডি হয়ে এয়ারপোর্টের জন্য বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই। তখনই আমার খেয়াল হয় যে আমি তেকে হামলা দিয়ে বাড়ির বাইরে চলে এসেছি। আমার মন প্রাণ চোখ দুটো যেন তেকে খুঁজে যাচ্ছে। এই দুদিনে ও আমার মনে একটু হলেও জায়গা করে নিয়েছে। তখন খেয়াল করে দেখি বাড়ির সবাই আমাকে এগিয়ে দিতে আমার সাথে মেন গেট পর্যন্ত এসেছে। শুধু আমার বাচ্চা বউটা আসেনি, হয়তো আমার উপরে রাগ করেছে। তখন পকেটে হাত দিয়ে দেখি আমার ফোনটা আমার পকেটে নেই, নিখাত আমি রুমে ফেলে এসেছি। এই তো একটা সুযোগ পেয়েছি। আমি তাই
1 মিনিটও দেরি না করে দৌড়ে বাড়ির ভিতরে যাই। বাড়িতে ঢুকতেই দেখি তে আমার ফোন নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু আমি তার তোয়াক্কা না করে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে তেকে জড়িয়ে ধরে কিসে ভরিয়ে দিই। সত্যি ওকে কিস করে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আমার। তারপর আমি আর তে গেটের কাছে যাই। এবার যাওয়ার সময় আমি তেকে একটা ফ্লাইং কিস দিয়ে চলে যাই এবং এটা দেখে সবাই হেসে দেয়। কিছুক্ষণ পর আমিও খুশি মনে এয়ারপোর্টে চলে আসি। আমি জানি আমার ওকে নিয়ে টেনশন হচ্ছে, কারণ ও আমার ভালোবাসা না হলেও বিয়ে করা বউ, তো তাই ওর ওপরে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, আর এইগুলোকে আমার পালন করতে হবে অ্যাট এনি কাস্ট। ইউকের ফ্লাইটে বসেও আমার বাচ্চা বউটাকে আমি খুব মিস করছি। ইউকে গিয়ে এক্সেস হোটেলে আমি চেক আউট করে তাড়াতাড়ি নিজের রুমে যাই এবং ফ্রেশ হয়ে নিয়ে ঝটপট করে আমার মোবাইলটা নিয়ে আমার বাচ্চা বউটাকে ভিডিও কল করি। তে কল সঙ্গে সঙ্গে রিসিভ করতেই মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি ওকে বকা দিয়ে বলি, তে এত পাতলা শাড়ি পরেছো কেন, আর এটা কি ব্লাউজ পরেছো? যাও গিয়ে এক্ষুনি চেঞ্জ করে এসো। তুমি আমাকে বকছো কেন পা? একটা মার দেবো তে, যাও গিয়ে শিগগিরই আগে চেঞ্জ করে এসো। তারপর তে ভয় পেয়ে তাড়াতাড়ি করে গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসে। এখন তো বলো পা, কেন বকছিলে আমাকে? তুমি শাড়ি পরেছিলে বলে। এটা শোনার আগে তে ফোনটা কাট করে দেয়। আশ্চর্য, ও ফোন কাট করলো কেন? তে কি রেগে গিয়েছে? তারপর আমার বাচ্চা বউটাকে আমি বারংবার কল দিতে থাকি। তে আমার ফোনের কল মেসেজ কিছুই রিপ্লাই দিচ্ছিল না, যার কারণে আমার মেজাজটা আরো বিগড়ে যায়। তার মধ্যে আয়ু আমাকে কল করেছিল, কিন্তু তের ফোন কল না করার কারণে আয়ুকে আমি যা না তাই অপমান করি। ইউকে যাওয়ার 4 দিনের মধ্যে তের সাথে একদিনও কথা হয়নি আমার। মেজাজটা পুরোই বিগড়ে গিয়েছে আমার। তাই আজকে সমস্ত অফিসের কাজ ফিনিশ করে মমকে কল করি। মম ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে আমি মমকে জিজ্ঞেস করি, মম তে কোথায়? ওকে ফোনটা দাও তো, আমার সাথে কথা আছে। তে তো বাড়িতে নেই জাঙ্কু। বাড়িতে নেই মানে? কোথায় গেছে ও? কখন গেছে? কার সাথে গিয়েছে? আরে জাঙ্কুক, আমার কথাটা তো শুনবি তো। বলো। তেকে তোর বাবা ঘুরতে নিয়ে গিয়েছে। ও আচ্ছা, তাহলে আমি ড্যাডকে কল করছি, কেমন? হ্যাঁ বাবা। আচ্ছা মম, আমি তাহলে রাখছি, তুমি ভালো থেকো, কেমন? হ্যাঁ বাবা, তুমিও নিজের খেয়াল রেখো। মমের সাথে কথা বলা সেরে ড্যাডকে কল করি, আর ড্যাড ফোন রিসিভ করতে আমি সঙ্গে সঙ্গে বলি, হ্যালো ড্যাড। জাঙ্কু, মেয়ে আমাকে বলে দিয়েছে তোর সাথেও কথা বলবে না। ওকে ফাইন, তোমার মেয়েকে বলে দিও। ও যে আমাকে ইগনোর করছে না, এটা একদম ভালো করিনি। আমি কালকে বাড়ি ফিরি, তারপরে ওর হবে, তারপরে আমি ওকে বোঝাবো যে আমি কে। জাঙ্কুক, আমার কথাটা। ও প্লিজ ড্যাড, তোমার মেয়ের সাপোর্টে একগিয়ে একদম কথা বলবে না আমার। এমনিতে মেজাজটা বিগড়ে আছে, আর বিগড়েও না প্লিজ। কেন জাঙ্কুক, কি হয়েছে? কি আর হবে, তোমার মেয়েকে আমি ফোন আর মেসেজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু তোমার মেয়ে তো একটা হেলদোলই নেই। ও, এই সামান্য ব্যাপার নিয়ে তুই এত রাগ করছিস কেন জাঙ্কুক? ও প্লিজ ড্যাড, তেকে নিয়ে আর সাফাই গাইতে এসো না আমার কাছে, ঠিক আছে? ও এতটাও ছোট নয়। জাঙ্কুক, আমার কথাটা। তারপর আমি কলটা কাট করেছি আর দুপুরের ফ্লাইটের জন্য ব্যাগ প্যাক করতে থাকি। বেলা 12টা লাগাতেই খেয়ে দে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাই। তারপরের দিনই সকালে 8টায় সিওলে ফিরে আসি। দেন 1 ঘন্টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাই। বাড়িতে গিয়ে পরে ট্রলি ব্যাগটা ফেলে দিয়ে সোজা দৌড়ে নিজের বেডরুমে চলে যাই, আর আমার বাচ্চা বউটাকে ব্যাগ হাক করে রেগে রেগে বলি, দেখ ফোন করলে ফোন রিসিভ করো না কেন? হ্যাঁ, তুমি আমাকে বকা দিয়েছিলে কেন? ওই মেয়ে, ওই বকা দিব না তো কি করবো? হ্যাঁ, তোমাকে মাথায় নিয়ে নাচবো? না, নাচতে হবে না, তুমি খুব পচাও। কেন? আমি আবার কি করলাম? নির্লজ্জের মতো বেডরুমের মধ্যে ঢুকে পড়েছো, দেখছো না আমি টাওয়েল পরে আছি? কারোর রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, জানো না তুমি? তে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে শাসন করছো। বোকার মতো কাজ করলে তো সেটা আমার বলাই লাগবে, তাই না? কি বোকা আমি? দেখো আপা, আমি তোমার কাছে বকা খেতে চাই না, তাই আমাকে রেডি হতে দাও না প্লিজ। তো তোমাকে রেডি হতে বারণ করেছে কে? তে, রেডি হও। আমি কি তোমাকে বারণ করেছি? না। দেন তোমার সামনে রেডি হব, আমার লজ্জা করে না বুঝি? ওপা তুমি যাও না। ওরে আমার লজ্জা প্রতিলতিকারে, লজ্জায় তো মরে যায়। ওপা আচ্ছা আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, তুমি রেডি হয়ে নাও তে, কেমন? কিছুক্ষণ পর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কেউ আমার টি শার্টের কলার ধরে রুমের মধ্যে টেনে নিয়ে যায়। রুমে এসে দেখি আমার বাচ্চা বউটা আমার টি শার্টের কলার ধরে দাঁড়িয়ে আছে আর মৃদু মধুর ভাবে হাসছে। কি হলো তে, হাসছো কেন? চুলটা বেঁধে দাও না ওপা। তোমার যখন লম্বা চুল এতই প্রবলেম করে, তখন তুমি চুলটা ছেড়ে রেখে দাও না কেন তে? তুমি খুব পচা।
কেন? আমি তো ছোট মানুষ, একা একা কি পারি বলো সব কাজ করতে? মাই তো আমার সব কাজ করে দিত। ও তাই? হ্যাঁ ওপ্পা। আচ্ছা তে, তুমি আমাকে তোমার চুল বাঁধার জন্য কি ভাড়া করে এনেছো? না তো ওপ্পা। তাহলে আমি তোমাকে মিশিয়ে দেবো তুমি যদি আমার চুল বেঁধে দাও, প্লিজ। দিতে পারি, বাট ওয়ান কন্ডিশন আছে। কি কন্ডিশন? এই মিষ্টিকে আমি প্রতিদিন পেতে পারিতে? হ্যাঁ অবশ্যই, কেন পারো না ওপ্পা? তাহলে তোমার ওপ্পাকে একটা মিষ্টি দাও এক্ষুনি। আগে আমার চুলটা বেঁধে দাও, দেন আমি আমার বাচ্চা বউটার চুলটা বেঁধে দিই। আর তেকে আমি আমার গালে কিস করতে বলি। তেও ভালো মেয়ের মতো আমার গালে আমার কপালে কিস করে দেয়। এখন তেকে আমার ঠোঁটে হাত দিয়ে দেখিয়ে ঠোঁটে কিস করতে বলি। তখন তে আমাকে ধাক্কা মেরে দিয়ে বলে, চা দুষ্টু কুকি, ওখানে কেউ হাম দেয় নাকি? তাহলে কোথায় দেয় তে? জানি না। আচ্ছা ওপ্পা, তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে একদিন? হ্যাঁ অবশ্যই, কেন না। দেন পরের দিনকে আমি তেকে একটা ওয়াটার পার্কে নিয়ে যাই। সেখানে গিয়ে আমার বাচ্চা বউটা আমাকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কি হলো তে, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে বলেছিলাম, তুমি আমাকে ওয়াটার পার্কে নিয়ে এসেছো। ওপ্পা তুমি কি জানো না আমার জলে ফোবিয়া আছে? তে আমি আছি তো, ভয় করো না, চলো চেঞ্জ করে আসি। না আমি যাব না, বাড়ি চলো। আচ্ছা বেবি। দেন আমি শর্ট প্যান্ট পরে আমার বাচ্চা বউটাকে নিয়ে সুইমিং পুলের কাছে যাই। আর আমি সুইমিং করতে ঝাঁপিয়ে পড়ি, আর ও জলে পা দিয়ে বসে থাকে। হঠাৎ তে আমাকে ওর কাছে রাখে, ওর হাত দিয়ে আমার চোখ ঢেকে বলে, তোমার সুইমিং করার দরকার নেই ওপ্পা। আচ্ছা তো কেন তে? দেখছো না মেয়েগুলো তোমার দিকে কেমন ভাবে তাকিয়েছে? আমি চাই না আমার ওপ্পাকে আমি ছাড়া অন্য কোনো মেয়ে দেখুক। তাই? আচ্ছা, আমার বেবি যেটা চায় সেটাই হবে। দেন আমি আমার বাচ্চা বউটার পাশে গিয়ে বসে পড়ি। দেন হঠাৎ করে খেয়াল করে দেখি আয়ু মাঝবয়সী একটা লোকের সাথে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে লিপ কিস করছে। এটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। তাই আমি তেকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসি। রাতে তে আমার কাছে ঘুমাতে আসতেই আমি রাগের মাথায় তেকে ধাক্কা মেরে দিই, আর ও পড়ে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে রুম থেকে বাইরে বেরিয়ে যায়। পরের দিন আমি খবর নিয়ে জানতে পারি যে ওই মাঝবয়সী লোকটি আর কেউ নয়, হ্যাঁ উনি হচ্ছেন আয়ুর হাজবেন্ড। লোকটি নাকি বিয়ের আগেই ওনার সমস্ত বিষয় সম্পত্তি আয়ুর নামে লিখে দিয়েছে, আর সেই লোভে পড়ে আয়ু নাকি ওই লোকটিকে বিয়ে করেছে। আর তখনই আমার ফোনে আয়ুর নাম্বারে কল আসে। আমি আয়ুর কল রিসিভ করে আয়ুকে যা না তাই ভাবে অপমান করি। আর ও তখন আমাকে হেসে বলে, নিজেকে খুব সাধু পুরুষ বলে মনে করো না তাই না জানকু? তুমি কি ভেবেছো আমি কি তের মতো বোকা? বিয়ের যখন করেছো ওয়াইফকে তো টাচ করবেই, আমি জানি। এখন আসল কথা আসি। সো তুমি যেহেতু জেনেই গিয়েছো যে আমার বিয়ে হয়ে গেছে, সো তুমি গডের কাছে প্রে করো যেন আমি আমার হাজবেন্ডের সাথে হ্যাপিলি কাটাতে পারি, আর আমিও প্রে করবো, চিন্তা করো না। গুড বাই বেবি। দেন আয়ু কলটা কাট করে দেয়। আমার মেজাজটা বিগড়ে যায় আর আমি কান্না করে দিই, কারণ আমি ওর রূপে পাগল হয়ে ওকে ভালোবেসেছিলাম। আর এইসব চক্করে আমি ওর মনটা দেখতে ভুলিয়ে গেছিলাম। আর আজ ওরই জন্য আমি আমার বাচ্চা বউটার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আর এই জন্যই কাল রাতের পর থেকে এখনো পর্যন্ত আমি তের নিষ্পাপ মুখটা দেখতে পাইনি, কারণ ও আমার কাছেই আসেনি। এইসব ভাবতে ভাবতে আমার কান্নার পরিমাণ আরো বেড়ে যায়। তখনই কেউ পেছন থেকে আমার ঘাড়ে হাত রাখতে পেছনে ফিরে তাকিয়ে দেখি তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি হলো তে, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন ওপ্পা? ও আমি কাঁদছি বলে তুমিও কাঁদছো? হ্যাঁ, তোমাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে ওপ্পা। তখন আমি তেকে আমার কাছে টেনে নিয়ে ওর চোখের জল মুছিয়ে দিয়ে ও দুই চোখে দুটো ঠোঁটের স্পর্শ দিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলি, আই এম সরি তে। কেন ওপ্পা? কিছু না তে। তখন হঠাৎ করে আমার ওর হাতের দিকে নজর যায়। খেয়াল করে দেখি তের হাতে একটা ব্যান্ডেজ করা আছে। তখন আমি তের হাতটা ধরে বলি, বেবি তোমার হাতে কি হয়েছে? কিছু না তো ওপ্পা বলেই তে তখনই তার হাতটা সরিয়ে নিয়ে লুকিয়ে নেয়। তাহলে তুমি তোমার হাত লুকাচ্ছ কেন তে? তখনই তের হাতটা আমি টেনে আবারও ধরে বলি, তাহলে এটা কি তে? তারপর আমি খেয়াল করে দেখি পাশে টেবিলে রাখা ফ্রুট নাইফটা রক্ত মাখামাখি করছে। তারপর আমি নিজেই বাকিটা বুঝতে পেরে যাই। বেশ ভালো রকমই বুঝতে পেরেছি যে কাল রাতে তের ধাক্কা মারার ফলে নাইফের ওর ওপরে তের হাতটা লেগে কেটে যায় ও। তাই আমি তেরকে জড়িয়ে ধরে তের গালে কিস করে বলি, আই এম সরি তে, আমি তোমাকে কোনোদিনও হার্ট করব না। তোমার খুব ব্যথা করছে তাই না তে? না ওপ্পা, আমি ঠিক আছি। সত্যিতে? তারপর আমি ওর ঠোঁটের উপরে কিস করতে যাই
আর ও তখনই আমার মুখে হাত চেপে ধরে বলে, যা দুষ্টু, শুধু দুষ্টুমি করো। আমি তোমার ছোট বোন হই, ভুলে যেও না কিন্তু। ছোট বোনের সাথে কে এমনটা করে নাকি? হ্যাঁ, হায় ভগবান, কপাল করে যে বউ পেয়েছি যে আমাকে 24 আওয়ার্স মনে করিয়ে দেয় যে আমি ওর ওপ্পা। আচ্ছা, আমি কি তার সত্যিই দাদা হই? কি হলো ওপ্পা, একা একা কি বিড়বিড় করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? না, হয়নি। তবে আর বেশি দিন নেই যে আমি পাগল হয়ে পাগলা গারদে চলে যাবো। ও মা, তাই নাকি ওপ্পা? তাহলে তুমি পাগলা গারদে যাওয়ার আগে আমাকে ঘুম পাড়িয়ে দাও না প্লিজ ওপ্পা। ওকে, দিচ্ছি। তবে কি ওপ্পা? সবসময় তো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিতে, আজ না হয় তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও, কেমন? কিন্তু ওপ্পা, আমি তোমাকে কি করে ঘুম পাড়াবো? সেটা তো আমি জানলে হয়ে যেত তে। তাহলে আমি তোমাকে বলতাম আমাকে ঘুম পাড়াতে। তাও ঠিক। আইডিয়া। কি আইডিয়াতে? আমার কাছে এসো। আসলাম। এখন এটা কি ছিল তে? এটা তো হাম ছিল। তাই তুমি এখন ঘুমিয়ে পড়ো গুড বয়ের মতো, ওকে ওপ্পা? না হলে মামনি কিন্তু তোমাকে বকবে। কিন্তু আমার তো ঘুম আসছে না বেবি। কেন ওপ্পা? কারণ আমি যদি তোমার ঠোঁটের উপরে হাম না দিই তাহলে আমার আজকে ঘুম আসবে না। তুমি কি চাও সেটা তোমার ওপ্পা না ঘুমাক? তাহলে তোমাকে ঘুমাতে হবে না দুষ্টু ছেলে। সবাই পচা, ভাই বোনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে আর ওপ্পা বোনের সাথে পচা কাজ করছে। হায় ভগবান, এই বাচ্চা বউকে নিয়ে আমি কোথায় যাব? কি কখনই আমাকে বুঝবে না। থাক, কথা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং আমি তেকে ঘুম পাড়িয়ে দিই। তারপর আমি তের মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি তেকে ঘুম পাড়িয়ে দিই। তারপর নিজে এসে তের পাশে শুয়ে পড়ি। আচ্ছা, ও তো বাচ্চা, ওকে দেখলে কেউ বলবে যে ও আমার বিবাহিত স্ত্রী। আর তে তো এবারে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আচ্ছা, কেউ যদি আমার বাচ্চা বউটার সরলতার সুযোগ নেয় তখন? না, আমার জিনিসের ভাগ আমি কাউকে দিতে দেবো না। এইসব ভাবতে ভাবতে কখন যে তের ঠোঁটের কাছে এসে পড়ি তা নিজেও জানি না। তখন কি যেন হয়ে যায় আমার, আর আমি তের ঠোঁট জোড়া দখল করে নিই। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমি। তবুও নিজেকে সামনে রাখতে হবে, কারণ আমার বউটা এখন অনেক ছোট। এসবের কোনো আইডিয়া নেই তার। তারপর যে কখন চোখ লেগে যায় সেটারও খেয়াল নেই আমার। সকালে ঘুম ভাঙলো মমের ডাক শুনে। ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি আমার বাচ্চা বউটার ঠোঁট জোড়া আমি এখনো নিজের দখলে নিয়ে আছি। তাই আমি আবারও আমার বাচ্চা বউটার ঠোঁটের উপরে স্বামীর অধিকার ফলাতে শুরু করি। তখন হঠাৎ করে খেয়াল করে দেখি তে আমার দিকে তাকিয়ে আছে। হায় ভগবান, এবার ওকে কি এক্সপ্লেন করে দেবো আমি? ওর ঠোঁটে আমি কি করছিলাম? ওপ্পা, তোমার ঘুম হয়েছে তো ঠিক মতো? হ্যাঁ বেবি। যাক বাবা, কিছু বুঝতে পারিনি। আর এই যাত্রায় মঙ্গল। সকালে তে ফ্রেশ হয়ে আসতেই আমি তের চুলগুলো ভালো করে মুছিয়ে দিয়ে নিচে চলে যাই কফি খেতে। তেও কিছুক্ষণ পর নিচে চলে আসে এবং এসে ড্যাডের কোলে বসে বলে, বাপি বাপি, তোমরা এত পচা কেন? কেন মা, কি হয়েছে? তুমি আমার ওপ্পার সাথে বিয়ে দিয়েছো কেন? তের কথা শুনে ড্যাড মৃদু হাসি দিয়ে বলে, কেন তেমামণি, আমার ছেলে কি তোমাকে কোনো অযত্ন করে? আমাকে শুধু একবার বলো, আমি ওকে বকা দিয়ে দেবো, কেমন? না না বাপি, ওপ্পাকে বকা দিতে হবে না। ওপ্পা তো অনেক ভালো, আর শুধু একটু পচা আর কি। কেন, জাঙ্কুক আবার কি করেছে তে? এই যে দেখো না বাপি, আমার ঠোঁটে হাম দিয়েছে, বারণ করার পরেও দিয়েছে, একদম কথা শোনে না। আমার বাচ্চা বউটার কথা শুনে সবাই মুখ চেপে হেসে দেয়, আর এইদিকে আমার লজ্জায় নাক কাটা যায়। হায় ভগবান, কি দোষ করেছি আমি যে তুমি আমার সাথে এটা করছো? আমার বাচ্চা বউটা কি কখনো স্বামীর মর্ম বুঝবে না? না, এইভাবে সারা জীবন আমাকে থাকতে হবে। এসব ভাবতে ভাবতে সামনের দিকে তাকিয়ে দেখি ড্যাড আর মম আমার দিকে তাকিয়ে হাসছে। ধুর বাবা, ভালো লাগে না। আজ আমার বাচ্চা বউটার জন্য সবার সামনে আমার প্রেস্টিজটাই গেল। তখনই তে এসে আমার টি শার্টের পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে থাকে। কি হলো তে, কিছু খুঁজছো? আমার চকলেট কই ওপ্পা? আসলে তে, এই তো মা, এখানে তোমার ওপ্পা এনে তোমাকে দিতে ভুলে গিয়েছিল। তখনই তে আমার মাথায় একটা গাঁটটা মেরে বলে, ওপ্পা তুমি তো দেখছি আজ তো ভুলক্কর। সরি তে, নেক্সট টাইম আর ভুল হবে না। আজ আমি তোমাকে একটা জিনিস দেবো যাতে তুমি আর কোনোদিনও কিছু ভুলবে না। আচ্ছা। তারপর হঠাৎ করে তে আমার গালে মম ড্যাডের সামনে কিস করে দেয় এবং মম ড্যাড এটা দেখে জোরে জোরে হাসতে শুরু করে। জাঙ্কুক বাবা, কালকে তের জন্য আমি একটা ছোট্ট করে ওয়েলকাম পার্টি অর্গানাইজ করেছি, তো তেকে নিয়ে গিয়ে কালকের জন্য শপিং করে নিয়ে আসবে, কেমন? আচ্ছা ড্যাড, ঠিক আছে। তারপর আমি দুপুরে আমার সমস্ত অফিস ওয়ার্ক কমপ্লিট করে আমার বাচ্চা বউটাকে নিয়ে শপিং করতে যাই। শপিং শেষ করে আসার সময় আইসক্রিম দেখে তে আইসক্রিম খাবার বায়না করে।
তারপর আর কি, ওকে বাধ্য হয়ে একটা আইসক্রিম কিনে দিই। তারপর সেখান থেকে দুজনে সোজা বাড়ি চলে আসি। রাতে আমি বেডরুমে বসে বেডের উপরে ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম। তখনই হঠাৎ করে আমার বাচ্চা বউটা এসে ল্যাপটপটা অফ করে দিয়ে বলে, শুধু কাজ আর কাজ, এত কাজ করলে আমার সাথে কথা বলবে কি শুনি? এর অভিযোগ শুনে হেসে ফেলি আমি, আর আস্তে করে আমার বাচ্চা বউটাকে আমার কোলে বসিয়ে ওকে ব্যাক হাগ করে বলি, তে তোমার কি কথা আছে আমাকে বলো। সত্যি? বেবি বলো। আচ্ছা ওপ্পা, ওয়েলকাম পার্টি কি জিনিস? বাড়িতে নিউ মেম্বার এলে তাকে ওয়েলকাম করা, যেমন তুমি আমাদের ফ্যামিলির নিউ মেম্বার, আর তার জন্যই তো এই ওয়েলকাম পার্টি, বুঝেছো বেবি? ও আচ্ছা, কিন্তু সবার কত পয়সা কেন বেবি? তারা পার্টিতে এসে মজা করে চলে যাবে, কিন্তু আমাকে কোনো গিফট দেবে না কেন? তের কথা শুনে আমি অবাক হয়ে যাই, না জানি গেস্টরা শুনলে তাদের কি হবে। তখন মম রুমে এসে তের দিকে দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে, তে মা, দুধটা খেয়ে নাও। তারপর আমার বাচ্চা বউটা মার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধটা অর্ধেক শেষ করে বাকিটা আমার দিকে এগিয়ে বলে, ওপ্পা তুমি এইটুকু খেয়ে নাও না প্লিজ। আমি দুধ জীবনেও খাইনি, দুধের গন্ধ আমার একটুও সহ্য হয় না, কিন্তু আজ আমার বাচ্চা বউটা এত রিকোয়েস্ট করায় আমি ওর কথা ফেলতেই পারি না। নাক চোখ বন্ধ করে দুধটা বাকিটা খেয়ে ফেলি। তখন মম হেসে বলে, বাবা আমি তো তোকে মেরে কখনো দুধ খাওয়াতে পারিনি, আর আজকে আমার মামুনি কিনা। তখন ড্যাড এসে বলে, আমার তে মামুনি জাদু জানে বুঝলেছেন, তাই তো তোমার ছেলে চুপচাপ খেয়ে নিয়েছে দুধটা। তারপর মম ড্যাড হাসতে হাসতে রুম থেকে চলে যায়। তারপর আমি আবারও আমার ল্যাপটপ নিয়ে অফিসের কাজের জন্য বসি। তখন তে এসে বলে, ওপ্পা আমি তোমার টি শার্ট পরতে পারি? হ্যাঁ পারো, কিন্তু কেন তে? এমনি ওপ্পা প্লিজ পরি না। তারপর আমি তেকে আলমারি থেকে আমার একটা টি শার্ট এনে দিই, আর তে সেটা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। তে টি শার্টটা পরে আসতে টি শার্টের নিচটা ধরে টানতে শুরু করে। কি হলো তে, এনি প্রবলেম? দেখো না ওপ্পা, তোমার টি শার্টটা কত বড়, এতে তো আমার মতো আরেকজন ঢুকে যাবে। তাহলে আমি কি ঢুকবো নাকি বেবি? দুষ্ট ছেলে, সবসময় দুষ্ট কথা বলে। আচ্ছা ওপ্পা, কালকে কি তোমার কোনো ফ্রেন্ড আসবে? হ্যাঁ, কেন তে? ওদের কি বউ আছে? কেন? না ওপ্পা, আসলে ওপ্পার সাথে তো প্রেম করা যায় না, তাই আমি ঠিক করছি তোমার ফ্রেন্ডের সাথে প্রেম করব। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড আছে না লিসা, ও তো আমার ওপ্পার বন্ধুর সাথে প্রেম করে। তুমি প্রেম করবে তে? তাহলে আমার সঙ্গে করো, আমি তো তোমার হাজবেন্ড, তোমার অন্য কারোর সাথে প্রেম করতে হবে না, ঠিক আছে? না, তুমি আমার ওপ্পা হও না, ওপ্পার সাথে প্রেম করতে নেই, লিসা আমাকে বলেছে। শোনোতে, একদম ফালতু কথা বলবে না। তুমি না বিবাহিত মেয়ে, বিবাহিত মেয়েরা শুধু তাদের হাজবেন্ডদেরকে ভালোবাসে, অন্য কাউকে নয়, তাই তুমি শুধু আমাকে ভালোবাসবে, বুঝতে পেরেছো? দুষ্ট ওপ্পার সাথে কেউ প্রেম করে নাকি? হ্যাঁ, আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। লিসা আমাকে বলেছে ওপ্পার সাথে প্রেম করা পাপ। আরে ধুর পাগলি, ওপ্পার বন্ধুদের সাথে প্রেম করা পাপ, ওপ্পার সাথে না, বুঝতে পেরেছো?